বিয়ের আনন্দ কোলাহলে রেশ কাটার আগেই বিদায়ের সুর বেজে উঠল। আজ রিঙ্কির বউ ভাত, অথচ আজ উৎস আর রূপকথাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হচ্ছে। বাড়ির সবার মুখ ভার করে আছে, বিশেষ করে আফিকা বেগম আর হাজবেন্ড মোস্তফা কামাল। তার বারবার অনুরোধ করেছিলেন আরও 2 দিন থেকে যাওয়ার জন্য, তো উৎস অটল। সে সবাইকে বিনয়ের সাথে জানালো উপায় নেই, অফিসে খুব জরুরি একটা মিটিং পড়ে গেছে, আজ না ফিরলেই নয়। রূপকথা বড় এক দীর্ঘশ্বাস ফেলে নিজের গোছগাছ সেরে নিল। তার মনটা বড্ড খারাপ। এ কয়দিনে সাটগাইয়া মেহমানদেরকে সে এক অন্য জগতে ছিল, কিন্তু উৎসর মুখের উপর কথা বলার সাহস বা বাধ্য কোনোটাই তার নেই। সবার থেকে অশ্রু সজল বিদায় নিয়ে রূপকথা যখন গাড়িতে উঠে বসলো, তার মনে হলো বুকের ভেতরটা যেন কেউ চেপে ধরেছে। গাড়ি স্টার্ট দিয়ে রওজানের মেঠোপথে পেরিয়ে হাইওয়েতে উঠতেই রূপকথা জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুদূর যাওয়ার পর রূপকথার খেয়াল হলো উৎস যে রাস্তায় গাড়ি চালাচ্ছে সেটা ঢাকার পথ নয়। গাড়ি হাইওয়ে ছেড়ে পাহাড়ের কোল ঘেঁষে অন্য এক পথে এগোচ্ছে। রূপকথা ভুরুকুসকে জিজ্ঞেস করলো, এটা তো ঢাকার রাস্তা না? উৎস স্টিয়ারিংয়ে হাত রেখে রহস্যময় এক হাসি দিয়ে বলল, সারপ্রাইজ। রূপকথা অবাক হয়ে বলল, তার মানে আমরা আজ ঢাকা ফিরছি না? উৎস সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, দেখোই না কি হয়। রূপকথার কথা বাড়ালো না। তার মন খারাপের মেঘ মুহূর্তে উদা হয়ে এক অদ্ভুত কৌতূহল কাজ করতে শুরু করলো। কিছু দূর যেতে রাস্তার পাশে নেমপ্লেট দেখলো, ভাটিয়ালি লেখা। রাউজান থেকে ভাটিয়ালি যাওয়ার এই পথটা রূপকথা চিরচেনা, কোনো স্বপ্নের মতো লাগছে। দুপাশে দিগন্তজোড়া পাহাড়, মাঝখানে সপিল রাস্তা। জানালার কাচ নামিয়ে দিতেই পাহাড়ি হিমেল হাওয়া তার রেশমি চুলে দোলা দিয়ে গেল। রাস্তার একপাশে বড় ঘন বন, অন্য পাশে গভীর খোঁজ, আর রূপকথা অপলক চেয়ে রইল প্রকৃতিক এই বুনো সৌন্দর্যের দিকে। অবশেষে গাড়ি এসে থামলো পাহাড়ের খাদে, অবশিষ্ট এক মনোরম রিসোর্টের গেটে। রূপকথা গাড়ি থেকে নামতেই বড় বড় অক্ষরে লেখা দেখলো, মাটিয়া। নামটা দেখে মাত্র রূপকথা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। সে মোবাইলে কতবার এই রিসোর্টটির ছবি দেখেছে, কায়াকিং করার স্বপ্ন দেখেছে, আর সেই প্রিয় জায়গাটি তার সামনে মূর্তি হয়ে ধরা দিল। রিসোর্টের ভেতরে প্রবেশ করতে রূপকথা যেন বাকরুদ্ধ হয়ে গেল। চারদিকে সবুজের সমরণ, আর তার মাঝে আয়নার মতো শান্ত লেক। তার মধ্যে আজ রূপকথা একটি অলিভ কালারের সুতির শাড়ি পরেছে। পাহাড়ের সবুজের সাথে তার শাড়ির রংটা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা রিসোর্টে প্রবেশ করতেই তাদের ওয়েলকাম ড্রিঙ্কসের হালকা পাতলা নাস্তা দেওয়া হলো। এরপর কাউন্টার থেকে তাদের কটেজের চাবি দেওয়া হলো। এরপর একজন স্টাফ এসে তাদের লাগেজগুলো নিয়ে বলল, চলুন স্যার, আপনাদের কটেজটা দেখিয়ে দিই। এরপর ওষুধ রূপকথার হাত ধরে লেকের ধারে একটা কাঠের তৈরি কটেজে নিয়ে গেল। কটেজের নাম খোলা জানালা। এই কটেজের বারান্দা থেকে সরাসরি লেকের নীল জলরশি দেখা যায়। রূপকথা মুগ্ধ হয়ে বলল, জাওয়ার সাহেব, আমি কি স্বপ্ন দেখছি, কল্পনায় ভাসছি? উৎস হাসল, বলল, না মিসেস জাওয়াত, এটা কল্পনা নয়, বাস্তব, স্বপ্ন নয়, সত্যি। রূপকথা উৎসর হাত ধরে রুমের দোলনায় বসলো। এরপর ঈশ্বর কাঁধে মাথা রেখে বলল, আপনি আমার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন, অথচ এর বিনিময়ে আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। উৎস বলল, লাভ ক্ষতি বিনিময় এসব নিয়ে ব্যবসা হয়, পেশা হয়, ভালোবাসা নয়। তাই এসব ভেবে নিজেকে ছোট করো না। রূপকথা আর কিছু বলল না। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা বেরিয়ে পড়ল চারপাশটা ঘুরে দেখতে। তারা হাঁটতে হাঁটতে রিসোর্টের একটা কর্নারে গেল। এই কর্নারটাকে দ্য হার্ট অফ মাটিয়া বলা হয়। ছবি তোলার জন্য একটা প্লেস একটি। রূপকথা আর কিছুক্ষণ জায়গাতে সময় কাটলো। রূপকথা সুন্দর সুন্দর কিছু ছবি তুললো। এরপর তারা বেরিয়ে পড়লো অ্যাডভেঞ্চারের নেশায়। লেকের টলটলে পানিতে তখন দুপুরের সূর্যের সোনালি আলো খেলা করেছে। উৎস একটা হলুদ রঙের কায়াক ভাড়া করলো। রূপকথা প্রথমে একটু ভয় পেলেও লাইফ জ্যাকেট করে উৎস সামনে কায়াকে গিয়ে বসলো। উৎস যখন দু হাতে বৈঠা পাইতে শুরু করলো, রূপকথা 2 হাত দিয়ে লেকের শীতল জল স্পর্শ করলো। শান্ত লেকের বুকের ভেতর ছোট কায়াকটি যখন পাহাড়ের ছায়া ভেদ করে এগোচ্ছিল, তখন রূপকথার মনে হলো সে যেন কোনো এক রূপকথার রাজ্যে হারিয়ে গেছে। উৎস চুপচাপ রূপকথাকে দেখছে। মেয়েটি কি সুন্দর এনজয় করেছে। কায়াকিং শেষ করে রূপকথা আর উৎস কিছুক্ষণ অন্য সাইডে ঘোরাঘুরি করলো।
রূপকথা উৎসকে বলল, এই জায়গাটা তো সুন্দর কেন? এই জায়গাটার প্রশংসা তো দেখছি, যত করবো ততই কম হবে। উৎস বলল, বাংলাদেশের সব থেকে সুন্দর রিসোর্টগুলোর মধ্যে মাটিয়া একটি। এর মধ্যে রূপকথার জেদ ধরল। সে জিপলাইনিং করবে, পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারের উপর দিয়ে ঝুলে যাওয়া। ভাবতেই গায়ে কাটা দিচ্ছিল। উৎস প্রথমে বারণ করে দিল, বলল, কোনো দরকার নেই এসব করার, এমনি এনজয় করো। রূপকথা তো নাছোড় বান্দা, সে যখন একবার বলেছে জিপলাইনিং করবে তখন করবেই। শেষে উৎস তাকে বোঝানোর চেষ্টা করে বলল, তুমি শাড়ি পরে এসেছো, শাড়ি পরে জিপলাইনিং করা যায় না, তুমি বলো। রূপকথা বলো, কোনো ব্যাপার না, তাহলে আমি শাড়ি চেঞ্জ করে কুর্তি পরে আসি। উৎস বলো, থাক না, দরকার কি, শাড়িতে তো ভালো লাগছে। রূপকথা বলো, প্লিজ একটু জিপলাইনিং করি না, এমন করছেন কেন? দেখুন 100% সেফটি মেনটেন করা, কিচ্ছু হবে না। শেষে উৎসকে রূপকথার অদম্য ইচ্ছার কাছে হার মানল। রুমে গিয়ে রূপকথার শাড়ি চেঞ্জ করে একটা কালো কুর্তি পরে আসলো। রূপকথাকে যখন হার্নেস দিয়ে তারেকের সাথে আটকানো হলো, তখন তার বুকে ঢিপ ঢিপ করছিল। কিন্তু যেই সে পাহাড়ের উপর দিয়ে শূন্য ডালা মেলল, তখন তার মনে হলো সে এক মুক্ত পাখি, নিচে গভীর লেক আর চারদিকে সবুজ পাহাড়। এই রোমাঞ্চকর অভিজ্ঞতাকে সামনে রেখে রূপকথা দুহাত মেলে বলল, হে পৃথিবী, দেখো আজ আমি কত সুখী। হে পৃথিবী, দেখো আজ আমি কত সুখী। দেখো, নিয়তি আমার সহায় হয়েছে, একটা ভুল সিদ্ধান্ত আমার জীবন বদলে দিয়েছে। এরপর একটু থেমে আবারও বলল, ভালোবাসি জাওয়ার সাহেব, ভীষণ ভালোবাসি। তবে আফসোস, সেই শব্দটা তার যাওয়ার সামনে কান পর্যন্ত পৌঁছালো না, কারণ ততক্ষণে সে প্রায় অপর প্রান্তে চলেই গেছে। রূপকথা উৎসর কাছে আসতেই উৎস তাকে জড়িয়ে ধরে বলল, এর মাঝখানে গিয়ে হাত মিলছিলি কেন? যদি পড়ে যেতে তখন কি হতো? বেশি বড় হয়ে গেছো না? রূপকথা কিছু বলল না। তাকে নিয়ে ঐশ্বরিত চিন্তা দেখে সে খুশি হলো। এরপর আরও কিছু অ্যাডভেঞ্চার শেষে তারা কটেজে গিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে রিসোর্টের খোলা রেস্তোরাঁয় খেতে বসলো। পাহাড়ের ঢালে বসে দেখে খাবারের স্বাদ নেওয়াটাই অন্যরকম। পাতে এলো গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, লেকের তাজা মাছের দো পেঁয়াজা আর পাহাড়ি মুরগির ঝাল ভুনা, সাথে ছিল রকমারি ভর্তা আর ঘন ডাল। পাহাড়ের নির্মল বাতাসে এই খাবারের স্বাদ নিঃসন্দেহে অমৃত। খাওয়া শেষ করে তারা রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। রূপকথা উৎসুর বুকে মাথা রেখে বলল, এই জায়গাটা তো সুন্দর কেন? আচ্ছা, আমরা এখানে কয়দিন থাকবো? উৎস বলল, কাল সকালে বা বিকেলেই চলে যাব। রূপকথার কোনো প্রশ্নই করল না, চুপচাপ মাথা রেখে শুয়ে রইল উৎসর বুকে। সন্ধ্যা ঘনিয়ে আসতে রিসোর্টের চারপাশটা মায়াবী হয়ে উঠল। পাহাড়ের আড়াল থেকে যখন সূর্যটা লেকের পানিতে ডুবে গেল, তখন আকাশটা সিঁদুরের লাল হয়ে উঠল। রূপকথা তখন উৎসর কাঁধে মাথা রেখে বারান্দায় বসে রইল। দূরে ঝিঝি পোকার ডাক আর লেকের পানিতে চাঁদের প্রতিফলন, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। রূপকথা বলো, চট্টগ্রাম আমার স্বপ্নের থেকে বেশি সুন্দর। উৎস মনে মনে কিছু একটা ভেবে হাসলো, তবে কোনো উত্তর দিল না। ভাটিয়ালি নির্জন পাহাড়ের কোলের মাটিটা, রিসোর্টের রাতের পরিবেশটি এক কথায় অপার্থিব। দিনের সেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার শেষে রাত নামতে পুরো রিসোর্ট যেন এক শান্ত রহস্যময় চাদরে ঢাকা পড়ল। রূপকথা আর উৎস নাস্তা করে চাঁদের কাঠের কটেজের বারান্দায় এসে বসলো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কেমন রিসোর্টের সরু পথগুলোর বসানো টিমটিমে হলদেটে আলো, তার কটেজের গায়ে লাগানো ছোট ছোট টুনি লাইটগুলো জোনাকির মতো জ্বলছে। সামনের বিশাল লেকটি এখন আর নীল নয়, বরং শিকশ কালো এবং আয়নার মতো স্থির হয়ে আছে। সেই নিথর জলে আকাশে রূপালির চাঁদে প্রতিফলন পড়েছে, যা মাঝে মধ্যে হালকা বাতাসে কেঁপে ওঠে। আজ পূর্ণিমা, তাই চাঁদের সৌন্দর্য আরও হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। পাহাড়ের গায়ে ঘন জঙ্গল ভেসে আসছে, নাম না জানা ঝিঝি পোকার একটানা সুর, যা রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে। মাঝে মধ্যে দূর থেকে কোনো নাম না জানা পাহাড়ি পাখির ডাক ভেসে আসছে, যা রূপকথার মনে এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করছে। পাহাড়ি গায়ে ধাক্কা খেয়ে আসা বাতাস এখন বেশ ঠান্ডা, সেই বাতাসে মিশে আছে ভেজা মাটি আর বুনো লতাগুলোর এক সতেজ ঘ্রাণ। উৎস রূপকথার পাশ থেকে উঠে কটেজের কোণে মৃদু আলোটি নিভিয়ে দিল। মুহূর্তে যাদের চারপাশে জোনাকিদের রাজত্ব শুরু হলো। রূপকথা বারবার জোনাকি পোকাগুলো ধরতে চাইল, তাকে উৎস বাধা দিল, বলল,
জোনাকি পোকা হলো এক ধরনের ভালোবাসা, আর ভালোবাসা কখনো কাছে বন্দি হয় না, মুক্ত আকাশে পাখি হয়। রূপকথা জোনাকি পোকা ধরার আবদার করলো না, শুধু পোকাগুলোর সঙ্গে খেলতে লাগলো। আর এই সুন্দর মুহূর্তটাকে মোবাইলে ধারণ করেছে উৎস। ঝোড়ঝাপের ভেতর থেকে শত শত জোনাকি জ্বলে উঠছে আর নিভছে, যেন আকাশের তারাগুলোই নিচে নেমে এসেছে তাদের সঙ্গ দিতে। রূপকথা উৎসর কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকালো। শহরে ধুলোবালি মাখা আকাশে যা দেখা যায় না, এখানে সেই অজস্র নক্ষত্র আজ যেন অনেক বেশি উজ্জ্বল। রাত 11টা। উৎসর মোবাইলে কিছু করছিল আর রূপকথা তার পাশে শুয়ে রিলস দেখছিল। এমন সময় সে উৎসকে বলল, আজকে কি ডিনার করবো না? উৎস বলল, করবো তো। রূপকথা বলল, কখন? উৎস উঠে লাগেজ থেকে একটা শপিং ব্যাগ বের করে রূপকথার হাতে দিয়ে বলল, তৈরি হয়ে নাও। রূপকথা কিছু বুঝল না, তারপর শপিং ব্যাগটা হাতে নিল। এরপর শপিং ব্যাগটা খুলে দেখলো এতে একটা কালো শাড়ি আছে, সঙ্গে ম্যাচিং আনমের্স আর খোপায় গুজার জন্য 3টি কালো গোলাপ। রূপকথা অবাক হলো, তার বিশ্বাস হচ্ছে না জিনিসগুলো উৎস নিজে পছন্দ করে তার জন্য কিনেছে। উৎস রুম থেকে যেতে রূপকথা রেডি হতে শুরু করলো। রূপকথা খুব সুন্দর করে সাজলো। কিছুক্ষণ পর সে পুরোপুরি রেডি হয়ে আয়না নিজেকে পুরোপুরিভাবে দেখলো। তারপর আর কি, বরাবরের মতো এবারও সে নিজের প্রেমে পড়ে গেল এবং নিজের সৌন্দর্যের প্রশংসা করতেও ভুলল না। রূপকথা আয়নায় নিজের খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এমন সময় রুমের আলো নিভে গেল। চারপাশে তাকিয়ে দেখলো ঘন অন্ধকার। রূপকথা কিছুক্ষণ গলা ছাড়িয়ে উৎসকে ডাকলো, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। যেই জায়গায় দাঁড়ানো ছিল তার থেকে একটু দূরেই কটেজের দরজা। রূপকথা ভয়ে ভয়ে উঠে কটেজের দরজার কাছে গেল। এরপর দরজা খুলতে কেউ তাকে উল্টো ঘুরিয়ে চোখ কপালে কাপড় বেঁধে দিল। রূপকথা তখনও বুঝতে পারল না তার জন্য কি অপেক্ষা করছে। শুভ জন্মদিন আমার পূর্ণা, আমার ভালোবাসা। কিভাবে অন্যকে স্পেশাল ফিল করাতে হয় তা আমার জানা নেই, কখনো চেষ্টাও করিনি, তবে আজকে চেষ্টা করলাম। জানি না কতটুকু সফল হয়েছে। চারপাশে তো সুন্দর সাজানো মনোরম পরিবেশ দেখে খানিকের জন্য থমকে গেল রূপকথা। প্রথমে ওভাবে কেউ চোখ বন্ধ করার ভয় পেয়ে গেছিল সে। পরক্ষণে উৎসর পারফিউমের ঘেরান নাকে আসতেই সে বুঝতে পারলো এটা তার জাওয়ার সাহেবের কাজ, তাই চুপ হয়ে গেল। এরপর উৎস তাকে পাজা কোলে করে এখানে নিয়ে এলো। উৎস রূপকথার সামনে কালো গোলাপের তোড়া হাতে হাঁটু গেড়ে বসা। সে রূপকথার স্টুজের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, খুশি হওনি তুমি? রূপকথা কিছু না বলে উৎসর হাত থেকে গোলাপের তোড়াটা নিল। এরপর উৎস দাঁড়াতেই রূপকথা তাকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, প্লিজ আমাকে অত্যন্ত স্বীকার করুন। আপনি শুধু আমার, আপনার ভালোবাসা পাওয়ার অধিকার শুধু আমার। আমার সবটুকু জুড়ে শুধুই আমার রাজত্ব চলবে। প্লিজ স্বীকার করুন, আমি শুনতে চাই। উৎস রূপকথাকে ছেড়ে দাঁড়ালো। এরপর দুহাত মিলে চিৎকার করে বলল, স্বীকার করলাম। আমি শুধু তোমার, আমার ভালোবাসা পাওয়ার অধিকার শুধু তোমার। আমার সবটুকু জুড়ে শুধু তোমার রাজত্ব চলবে। আমার এই হৃদয়ের মালিকানা তোমার। আর কি শুনতে চাও বলো? রূপকথা বলল, বলুন, ভালোবাসেন? উৎস বলল, শোনো পৃথিবী, আমিও প্রেমে পড়েছি এক পূর্ণার, যার আগমনে ছিল আমার জীবনে ধূমকেতুর মতো, যার আগমনে আমার জীবন পুনর্বসন হয়েছিল, যার আগমনে আমার পরিত্যাগ্য হৃদয় কারো বসবার যোগ্য স্থান হয়েছিল। উৎসর বলা প্রতিটি বাক্য রূপকথার মস্তিষ্কে গিয়ে লাগছিল। তার মানে হচ্ছিল পৃথিবীর তার চেয়ে সুখী আর কেউ নেই। এক মুহূর্তে ভীষণ কান্না আসছে তার, তবে এই কান্না দুঃখে নয়, সুখের। রূপকথা উৎসকে জড়িয়ে ধরে বলল, আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। খুশিতে মনে হয় মরেই যাব। উৎস হাসলো, বলল, আচ্ছা ঠিক আছে, আগে কেকটা কাটো, তারপর দুজনে একসঙ্গে মরবো। এরপর দুজন মিলে কেক কেটে একে আরেকজনকে খাইয়ে দিল। উৎস আজ রূপকথার সঙ্গে ম্যাচিং করে কালো পাঞ্জাবি পরেছে। কেক কাটা শেষে উৎস বলল, আরও সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। রূপকথা চোখ বন্ধ করলো। এরপর উৎস আবারও তাকে পাজাকুলা করে হাঁটা ধরলো। কিছুক্ষণ পর উৎস তাকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো, বলল, চোখ খুলে চলে এসেছি। চোখ খুলতেই রূপকথা চমকে গেল। খুশিতে আত্মহারা হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। লেকের পাশে উৎসর ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। রূপকথা ভাবতেই পারছে না মানুষটা তো রোমান্টিক কবে হলো, সে টেরও পেল না একটুও। উৎস রূপকথার হাত ধরে তাকে একটা চেয়ারে বসালো। এরপর উৎস রূপকথার প্লেটে সাজিয়ে দিল তার সামনে।
অন্যদিকে রূপকথা চুপচাপ উৎসকে দেখছে, ভাবছে ইনি কি সেই গভীর স্বল্পবাসী উৎস যাওয়াত। এরই মধ্যে রূপকথা খেয়াল করলো আশেপাশে হালকা সাউন্ডে গান শোনা যাচ্ছে। ডিনার শেষ করে রূপকথা উৎসর হাত ধরে রুমে আসতে আরেক দফা চমকালো। পুরো রুম মোমবাতি আর গোলাপ দিয়ে সাজানো। উৎস দরজা লাগিয়ে রূপকথা পেছনে এসে দাঁড়ালো। এরপর পেছন থেকে রূপকথা কোমর জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি ঠেকলো। রূপকথা রুমের পরিবেশ দেখে রূপকথা কিছুটা আন্দাজ করে এলো, লজ্জায় কাঁপতে লাগলো। উৎস রূপকথার কানের কাছে মুখ কিনে বলল, ভয় পাচ্ছ? রূপকথা বলল, না। উৎস বলল, পাচ্ছ? তোমার শরীর কাঁপছে? রূপকথা বলল, না, ভয় পাচ্ছি না, শরীর এমনিতে কাঁপছে। উৎস রূপকথাকে ছেড়ে তার সামনে এসে দাঁড়ালো। এরপর হাঁটু গেড়ে বসে একটা রিং বের করে রূপকথার বাম হাতে অনামিকায় পরিয়ে দিয়ে বলল, আঙ্গুলে একটা চুমু খেলো। উৎসর স্পর্শে রূপকথার সারা শরীর বিদ্যুৎ চেয়ে গেল। কাঁপাকাঁপির মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। কিন্তু সে মনে হয় ঠিক করে রেখেছে, আজ কিছুতেই সে উৎসর মনে কষ্ট দেবে না। উৎস যা বলবে তাই শুনবে। উৎস কোনো আবদার করলে সেটা পূরণ করবে। রাবেয়া বেগম একবার বলেছিল, স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহ বদদুয়া দেয়। স্বামী কাছে আসতে চাইলে তাকে বাধা দিলে আল্লাহ নারাজ হয়, সম্পর্কের ভিত্তি নড়বড়ে হয়। সে কথা মাথায় রেখে রূপকথা এক বুক সাহস নিয়ে আজ এখানে দাঁড়িয়ে আছে। উৎস রূপকথার সামনে দাঁড়িয়ে তার হাত ধরে চোখে চোখ রেখে বলল, মিসেস রূপকথা জাওয়াত। জি? উৎস রূপকথার কপালে কপাল ঠেকে বলো, অধিকার বোধ আর ভালোবাসার দোহাই দিয়ে যদি একটু গভীরভাবে ছুঁয়ে দিই তবে কি রাগ করবে? রূপকথা কিছু না বলে উৎসকে জড়িয়ে ধরলো। উৎস বলল, তোতা পাখি। জি? কিছু বলো। কি বলবো? ভালোবাসি বলো। ভালোবাসি। আবার? ভালোবাসি। আরেকবার বলো। ভীষণ রকমের ভালোবাসি। উৎস রূপকথা নাকে নাক ঘষে ঠোঁট ছুঁয়ে দিল। এরপর তাকে পাজাগোলা করে বিছানায় শুয়ে দিল। আজ তাদের মাঝে কোনো দেওয়াল নেই, নেই কোনো প্রতিবন্ধকতা, আছে শুধু ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার এক অদম্য লোভ। আর আজ তারা একে অপরকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিল। আর তাদের ভালোবাসার সাক্ষী হলো মাটিটার খোলা জানালার প্রতিটি কোণ।